চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন, যারা বলছি কারণ আজ আমাদের মাঝে দুইজন উপস্থিত রয়েছেন, তারা দুইজনই বেশ ফেমাস এবং সেই সাথে তাদেরকে নিয়ে টিকটক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে রাতারাতি যেন ঝড় উঠে গেছে। তাদেরকে নিয়ে এত সমালোচনা, আলোচনা, তাদের মধ্যে কি হচ্ছে, তাদের লাইফে কি হচ্ছে, সব কিছু নিয়েই যেন দর্শকদের জানার আগ্রহ অনেক বেশি। জি দর্শক, এবং তারা রিসেন্টলি কিন্তু বিয়েও করে ফেলেছেন। রাইট, আপনি একদম ঠিক ধরেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা রাসেল মিয়া এবং সেই সাথে তার সহধর্মিণী আর্টিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাদের দুজনকে একই সাথে পাশাপাশি দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে এবং আমরা অবশ্যই শুরুতেই অনেক অনেক শুভকামনা দিয়ে শুরু করতে চাই। আগামীর পথ চলা যেন আপনাদের আরো ভালো হয় ইনশাআল্লাহ। এখন আসি মেন কথায়। লাইফে তো বিয়ে করে ফেললেন, কেমন যাচ্ছে বিয়ের পরের লাইফটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া তার মানে অনেক বেশি খুশি যে তিনি আগে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আপুর কাছে জানতে চাই আপুর কেমন লাগছে? সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সময় কিন্তু আমরা দেখেছি আপুকে সব সময় টিভি স্ক্রিনে হাসি মুখে সব সময় লাইভ করতে, ইনফ্লুয়েন্স করতে, কিন্তু তার মনেও কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগা বা খারাপ জায়গা বা একাকিত্ব তিনি ভোগ করতেন। সেই জায়গা থেকে কিন্তু আপনি তার হাতটা ধরেছেন এবং এই যে হাত ধরার পেছনের কাহিনীটা কি অনেক গভীর, অনেক দিনের পরিচয়, নাকি অল্প পরিচয় এই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলেন? একটু আমরা ডিটেলসে জানতে চাই। প্রথমে বলবো যে হাতটা আমি ধরি নাই, হাতটা আল্লাহ ধরিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুই হাতটা ধর। আর খুব বেশি দিনের পরিচয় বিষয়টা তা না, একদম খুবই অল্প সময়। আমার শিল্পী সমিতির, মানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনার 19 তারিখ, 18 তারিখ আমাদের একটা গেট টুগেদার ছিল। আচ্ছা, তো ওইখানে আমি বর্ষাকে দেখি। ওনাকে দেখার পরেই যে একটা কথা বললাম না যে হাতটা আল্লাহ ধরিয়েছেন, দেখে আমার কেমন যেন একটা ধাক্কা লাগলো যে কি ব্যাপার। মানে দেখার পরে আমার মনে হইল যে এত কিউট একটা মেয়ে, এরপরে যে ওর অ্যাক্সিডেন্টটা আমার চোখের মধ্যে পড়লো। আচ্ছা, ভোট দিতে গিয়েছিলেন নাকি নিজের লাইফ পার্টনার খুঁজতে গিয়েছিলেন? না, আমি তো আমার শিল্পী সমিতির নির্বাচনে আমি অ্যাটেন্ড করতে গেছিলাম। আচ্ছা, তার মানে ভোট দিতে গিয়ে এরকম হয়ে যেতে পারে। তাহলে কি দর্শকদেরকে বলবো যারা ভোট না দিয়ে বাসায় থাকেন তারা যেন ভোট দিতে যান? না, বিষয়টা এটা না। বিষয়টা দেখেন, আমি আমাদের শিল্পী সমিতির পিকনিক যায়, আমাদের ফিল্ম ক্লাবের পিকনিক যায়, আমাদের শুটিংয়ের পিকনিক যায়। আমরা কিন্তু মেয়েদের মধ্যেই কিন্তু আমাদের বসবাস, আমরা যারা অ্যাক্টিং মিডিয়াতে আছি। কখনো আমার এরকম মনে হয় নাই, বা আমার এই যে মিডিয়ার যে জার্নিটা, এটা ইটস একটু লং জার্নি। এই জার্নিতে কখনো আমার এরকম মনে হয় নাই। তো সেদিন শিল্পী সমিতির নির্বাচনে আমাদের গেট টুগেদারে আমি প্যানেল পরিচিত বর্ষা যখন দেখি, তখনই আমার পাশে ছিল আমার বোন রত্না কবির, ইতিহাস খ্যাত চিত্রনায়িকা রত্না। তো আমি না ওনারে দেখার পরে আমি বললাম যে বোন, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। ফার্স্ট ইমপ্রেশনে বিয়ে পর্যন্ত? হ্যাঁ। কি ভালো লেগেছিল তার মধ্যে? কথা কি হয়েছিল? না, আমি তো বর্ষাকে, ওনাকে আমি ফার্স্ট দেখলাম সেদিন। আচ্ছা, দেখে বিয়ের সিদ্ধান্ত? আমি বললাম না যে হাতটা আল্লাহ বলছে তুই ওর হাতটা ধর। আচ্ছা, হুট করি তো আমি যখন বললাম তখন রত্না উনি খুব হাসলো। আচ্ছা, মানে আমার কথা বিশ্বাসই করলো না যে এটা। তো তারপরে আমি চিন্তা করলাম যে উনি তো এড়াই গেল, বিষয়টা কি করা যায়। পরে এখানে ডিএ তাইবের মেয়ে টুনটুনি মামুনি ছিল। তো মামুনির সাথে তো আমার একটা ভালো বন্ডিং আগে থেকে। আমি মামুনিরে বললাম যে মামুনি, উনিকে কয় আমার ফুফি। তারপরে আমি বললাম যে আমি রাসেল মিয়া তো আমার জীবনে কারো ফেসবুক আইডি চাই নাই, তো বর্ষার ওনার ফেসবুক আইডিটা কিছু দাম। পরে আমি ওনাকে বললাম, উনি বলে ঠিক আছে আপনি নেন। তা নেওয়ার পরে আমি আপনার বাসায় যাওয়ার পর, আমি তো আবার ফেসবুক আমার পিসিতেই চালাই, যেমন আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না। তো আমি পিসিতে গিয়ে আমি রাত্রেই লেট নাইট 11:30 বা 12টা বাজে আমি লিখলাম আসসালামু আলাইকুম। একদিন না 2 দিন পরে বর্ষা লিখলো যে ওয়ালাইকুম আসসালাম। আসলে ব্যস্ত থাকে তো। 2 দিন পরে লিখলো, এরপরে কথা হইলো, কথা হওয়ার পর এই আর কি। আচ্ছা, এখন আমি একটু আপুর কাছে জানতে চাই যে তোমার ভাইয়াকে দেখে প্রথম ইমপ্রেশনটা কি ছিল?
ভালো, মানে হয় না যে আমরা যেহেতু আর্টিস্ট কাজ করি আর যেহেতু সেদিন প্যানেল পরিচিতির প্রোগ্রাম ছিল, তো সবার সাথে হেসে কথা বলতে হচ্ছিল। ভাইয়ার জন্য ভোট চাচ্ছিলাম থেকে, তার মানে হাসি না, আমি বলি মানে ভোট চাচ্ছিলাম, কিন্তু যখন সে বলেছে যে প্রথম কোনো নারীর ফেসবুক আইডি সে নিচ্ছে, সো আই ফিল ওকে, মানে একটু থাকে না স্পেশাল ভাবটা, ওইটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন চ্যাটিং হলো, কথা হলো, অ্যান্ড বিয়ের কথা যখন জানতে পারলাম, তখন মনে হলো যে সে মানুষ হিসেবে খুবই ভালো। কারণ কি, এখন আমরা 2024 সালে, 90 দশকে কিন্তু নেই। 90 দশকে আমরা শুনতাম যে হুট করে বিয়ে শাদী হয়ে যায়। এখন ছেলেরা মেয়েরা বিয়ে করার আগে তাদের পূর্ব পরিচিত হতে হয়, তাদের কেমিস্ট্রি বায়োলজি এগুলো মিলতে হয়, তারপরে গিয়ে বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেয়। তো এই মানুষটা কিন্তু আমাকে ফার্স্ট লুকেই বলেছে যে বিয়ে করতে চায়, এবং সে কিন্তু জানতো না আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর আমি আর্টিস্ট অর ব্লা ব্লা ব্লা। সে জাস্ট টুনটুনি, মানে তার ভাইয়ের মেয়ে, আমার বড় মেয়ে বলি যাকে, ওকে জিজ্ঞেস করেছে এটা তোমার আপন ফুপি? ও বলছে হ্যাঁ আমার ফুপি। সো সে কিন্তু ফুপির পরিচয়টা নিয়েছে, এবং অ্যাজ এ একজন নারী হিসেবে সেই পরিচয়টা দেখেছে, একটা মেয়ে হিসেবে দেখেছে যে ইনোসেন্ট একটা মেয়ে। এবং সে আরেকটা জিনিস নোটিস করেছে, আমার অ্যাক্সিডেন্টটা। সো এইগুলো না আমাকে একটু ভাবাইছে, একটু না বেশ ভালোই ভাবাইছে। অ্যান্ড যখন কথা বলছে তখন মনে হলো যে না, হি ইজ এ গুড ম্যান। অ্যান্ড আমার জীবনে আসলে স্রষ্টা আমাকে সব কিছুই দিছে, অ্যাজ সবাই জানে যে আমি অনেক ফাইট করার পরেও কিন্তু আমি টিকে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আমি যে ভালো আছি, এই ভালো আছি কথাটা শেয়ার করার জন্য একজন লাগে। তো আমার কিন্তু কখনোই বিফোর, আমি বলবো যে 7 থেকে 10 দিন আগেও ভাইয়ার সাথে যখন তার ভাই আমরা গোল টেবিলে খাচ্ছিলাম, তখনও ভাইয়া বলছিল যে আপনি একটা বিয়ে শাদীর প্ল্যান করেন। আমি বলছি না ভাইয়া, আমি চাচ্ছি না, কে আসবে, কোত্থেকে আসবে। সো অল ক্রেডিট গোজ টু আল্লাহ, আমাদের বিয়েটা আসলে এত হুট করে স্যাডেন হয়েছে, এবং উইদাউট প্ল্যান, উইদাউট থাকে না নোটিস। আমারও মনে হয়েছে কিসে থেকে জানি কি হয়ে গেল, ও বিয়ে, মানে বুঝে ওঠার আগেই কাজ হয়ে গেছে। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম, টিকলা আছি। অ্যান্ড ওই যে বললাম, ওই যে উনিও যেটা বললেন যে আল্লাহ আসলে জিনিসটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, কেউ কাউকে কিছু করিনি, জাস্ট আমিও কবুল বলার আগেই আল্লাহকে বলছি যা বলার। আমার মনে হয় যে এটা আসলে আল্লাহ প্রদত্ত। আচ্ছা, এই যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শকদের মনে, অডিয়েন্সের মনে কিন্তু অনেক চিন্তা, অনেক আলোচনা, অনেক কোশ্চেন থাকে যে কেন তারা বিয়ে করলেন বা কেন এরকম হচ্ছে। এবং আপনাদের রীতিমতো কিন্তু একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, আপনাদের বিয়ের যে ভিডিওটি, সেটি কিন্তু অনেক শেয়ার হয়েছে। এই যে মানুষের, বর্ষা চৌধুরী বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন, রাসেল মিয়া কাকে বিয়ে করছেন, এই যে বিষয়গুলো জানার আগ্রহ, আপনাদের পার্সোনাল লাইফে কোনো ইফেক্ট পড়ে কিনা? আমাকে উনি যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে, যখন দেখো আমরা কিন্তু জানতাম না এটা ভাইরাল হবে বা সামথিং লাইক দ্যাট। বিয়ের আগের দিনের ব্যাক টু আমি সে যাই, সেটা হচ্ছে বিয়ের আগের দিন হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। তো আমার সাথে ফোনে কথা বলতে বলতে সে একটা চিৎকার দেয়। তো ওই চিৎকারটায় আমি তার সেটে ছুটে যাই। সেটে ছুটে যেতে যেতে দেখি সে অলরেডি হসপিটালে অ্যাডমিট। তো অ্যাডমিশন নিয়েছে। পরবর্তীতে আমি যাই, হেলেন আপা আসেন, আরও যারা আছেন নির্মাতা যারা আছেন বা কলাকুশলী যারা আছেন সবাই ছিল। তো ওই মোমেন্টে আমি জাস্ট বিয়ের আগের দিন, কিন্তু মানে পরের দিনই বিয়ে, হ্যাঁ 16 তারিখে বিয়ে, 15 তারিখের ঘটনা, সে তখন সেটে। পরবর্তীতে আমার মনে হয়েছে যে বিয়েটিয়ে ফালাই আগে মানুষের বাঁচাই। তো পরবর্তীতে তাকে নিয়ে সমস্ত টেস্ট, ডক্টর সব চেক আপ করাই, ডাক্তার বললো যে তার ডিহাইড্রেশন অ্যান্ড তার প্রচণ্ড স্ট্রেস নিয়েছে, ব্যাক টু ব্যাক টানা 14 দিন শুটিং করেছে গোয়ার সিনেমার। তো এটা বললো যে এটা আসলে তার এমনিতে কোনো প্রবলেম না, এটা একটু রেস্ট নিলে বাইক করলে ঠিক হয়ে যাবে। তো রেস্ট নেওয়া মানে 2-4 দিন 7 দিন তো রেস্ট নিতেই হবে। একটা মানুষ শুট করে এই অবস্থায় তো আমি পরের দিনই বলতে পারি নাই চলেন বিয়ে করি। এর মধ্যে কিন্তু ইনভাইটেশনও টুকিটাকি ছিল, মানে আমার যারা কাছের ছিল তাদেরকে বলা হয়েছিল বিয়েতে একটা প্ল্যান, ছোট্ট একটা প্ল্যান ছিল। তো পরবর্তীতে ওইটা ক্যান্সেল করা হয়। তো সে ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠে দেখেছে অলমোস্ট রাত হয়ে গেছে। তো তখন সে বলছে যে মা কোথায়, মানে আমার মা, তাকে আমার বাসায় নিয়ে আসা হয়। তো পরে মা কোথায়, আমার ছোট খালামণিকে ডাকে ছোট মা কোথায়। তো আম্মু মা আমার খালামণি আসে, পরে বলে যে আমি বিয়ের ডেট পেছানো যাবে না, মানে বিয়ে 16-16ই হবে, প্রোগ্রাম পিছাক। এটার একটা কারণ, এখানে আমার একটা ইমোশন কাজ করছে। সেটা হচ্ছে বিয়ের ডেটটা 16 তারিখে আমাদের ফিক্সড করা ছিল। আমি 15 তারিখে আমার শুটিং শেষ হবে। তো আমি তো 14 তারিখে শুটিং শেষ হবে। তো আমি তো 15 তারিখে অসুস্থ হয়ে পড়ি শুটিং সেটেই।
তো আমি যখন অসুস্থ হই তখন বর্ষা, আমি দেখলাম যে এখনো কিন্তু বর্ষার সাথে আমার বিয়ে কথা এখন হয়নি, আংটি বদল হয়নি, গায়ে হলুদ হয়নি, কিছু হয়নি, একদিন বাকি। কিন্তু দেখলাম যে বর্ষা আমাকে নিয়ে হসপিটালে গেল, এরপরে আমাকে যে টেক কেয়ারটা, পরে আমি চিন্তা করলাম যে একটা ওর সাথে আমার কথা তো হয়ে গেছে, কিন্তু ও যে কাজটা করছে এটা আমাকে দারুণভাবে উৎসাহ মানে জাগিয়েছে, এবং আমার ভিতরে একটা মানে সফট কর্নার কাজ করছে। পরে আমি বললাম যে না, ও যেহেতু একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে আমার মানে পারমিশন নিয়ে, আমি বলছি তুমি করো, তো সেই জায়গায় আমি ওকে কষ্ট দিব না। দেন আমি কিন্তু অসুস্থ শরীর নিয়েই কিন্তু আমি বিয়েতে বসছি। দেখবেন আমার লুকটুক দেখলে আপনি বুঝবেন যে আমি খুবই সিক ছিলাম। আমি সেই জায়গা থেকে বর্ষাকে কষ্ট দিতে চাইনি, এই জন্য ওই জায়গাটা আমি ঠিক রেখেছি। বা এই যে একে অপরের যে কথা বা মন খারাপ ভালো লাগাটা বোঝাইটাই সবচেয়ে বড় বিষয়। আমরা মুভি নিয়ে কথা বলছিলাম, আপনার রিসেন্টলি কাজ নিয়ে, মুভির শুটিংয়ে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি আর কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে আপনাদের? এই তো আমার রিলিজ হয়ে গেল ময়নার শেষ কথা, শুটিং করে আসলাম গোয়ার, এটা জয়যাত্রা মাল্টিমিডিয়া প্রোডাকশনের, ওনাদের ফার্স্ট প্রোডাকশনের ছবি। এরপরে আমার ছবি আসতেছে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড স্যারের দক্ষিণা দুয়ার, আর নাটকে হিউজ বিজি আমি আল্লাহর রহমতে করতেছি। আচ্ছা, এই যে কোরবানিতে আমার অনেক নাটক আসবে, এই তো সেদিনও তো গত পরশু দিনও নাটকের শুটিং করে আসলাম, আসছি আল্লাহর রহমতে, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু আপুর কাছে জানতে চাই এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা? আমার তো ব্যস্ততা সারা বছরই থাকে অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ড প্রমোটার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে। সো এখন যেটা হয়েছে, বিয়ের পরে আমি যেটা করেছি যে নতুন যারা কাজের জন্য এসছিল বা আসছে তাদেরকে একটু পোস্টপন রেখেছি যে কিছুদিন পরে করি, বাট রেগুলার যাদের সাথে কন্ট্রাকচুয়াল কাজ, যে উইকলি একটা লাইভ বা মান্থলি 5টা 10টা লাইভ, তাদের কন্ট্রাক্টের কাজগুলো করে যাচ্ছি। সেটা তো আর বন্ধ করার অপশন নাই, যেহেতু আমরা লাইক একজন আর্টিস্ট নির্মাতা যেভাবে করে কন্ট্রাক্ট হয় আমাদেরও কিন্তু সেম। তো এই জায়গা থেকে তো এটার কোনো অপশন নাই, করছি। আর টুকিটাকি করে ফোকাস দিচ্ছি আসলে ফ্যামিলিটাকে। আচ্ছা, এখন চেষ্টা করছি পরিবারটাকে আছে বলতে পারি ভাইয়ার উপর, হ্যাঁ ভাইয়ার উপরে পুরোপুরি। আচ্ছা, আমরা কিন্তু জানি বর্ষা আপু অনেক সুন্দর গান করেন। সো আমাদের এই সুন্দর আয়োজনে, সকালে এই সুন্দর সময়ে ভাইয়াকে উদ্দেশ্য করে কোন গানটি শোনাতে চান আমাদেরকে? এখন যে গানটি করছি এটি হচ্ছে 2012 সালের টপ 10-এ ছিল, বেলাল খানের কম্পোজিশন, সুরসঙ্গীত বেলাল খান ছিল, হামিংটা ওর ছিল, কিন্তু আমার সোলো গাওয়া ছিল, যেটা অ্যাসিড সন্ত্রাস বিরোধী একটা ভিডিও ফিকশন হয়েছিল। ওইটাই এখন একটু করার চেষ্টা করছি অনেক বছর পর। ওকে। তুমি যতক্ষণ ছায়ার মতন থাকো আমার পাশে, ততটা সময় এই শুধু মনে হয় ভাসি আমি প্রেমের আবেশে। তুমি চোখের আড়াল হলে বিষাদে মন কেঁদে ওঠে। না 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 না, you are my love, I'm falling in love, you are my love, I'm falling in love. বাহ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি গান শুনেছেন। আই হোপ ভাইয়ের অনেক বেশি স্পেশাল ফিল হয়েছে। আমি তো অনেক বছর পরে গাইলাম এই গানটা, অনেক বছর, আবার স্পেশালি ভাইয়ার জন্য অনেক বছর। হ্যাঁ। আচ্ছা, আমাদের শোবিজ অঙ্গনে একটি প্রবাদ আছে বা একটা উড়ো কথা আছে যে শোবিজ ওয়ার্ল্ডের সবার বিয়ে টিকে না। এই কথাটার কতটুকু ভিত্তি আছে বলে আপনি মনে করেন? দেখো, আমরা তো অনস্ক্রিনে কাজ করছি বহু বছর ধরে, যুগ পেরিয়ে গেছে, ছোটবেলায় ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, এখন বড় হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যেহেতু সকলের ফোকাসটা থাকে আমাদের দিকে, সকলের নজরটা থাকে অনস্ক্রিন, আগে ছিল টেলিভিশন, এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সেক্টরে হয়ে গেছে, সবার চোখটা কিন্তু এখন নজরটা হচ্ছে এদিকে, যে কারণে আমরা 19 থেকে 20 করলে সেটার চক্ষুতে বেশি পড়ে সকলের, কিন্তু অফ ক্যামেরায় যদি দেখি বাস্তব জীবনেও এরকম অহরহর ঘটনা হচ্ছে, এবং বাস্তব জীবনে বরং আমাদের বেশি হচ্ছে। আচ্ছা, এবার ভাইয়ের কাছে একটা কোশ্চেন, যে আপনি তো জীবনের নাটকে অলরেডি বর্ষা আপুকে নিজের নায়িকা বানিয়ে ফেলেছেন, অরিজিনাল মুভিতে বা নাটকে আমরা বর্ষা আপুকে আপনার সাথে জুটি হিসেবে কবে দেখতে পারবো? বর্ষাকে আমি কিন্তু দেখেন আজকে এটিএন বাংলায় বলে যাচ্ছি,
বর্ষার প্রতি আমার একটা সফট কর্নার কাজ করছে ভীষণভাবে। আর দেখেন, আমি ইন্ডাস্ট্রিতে কোন নায়িকাটার সাথে আমি রাসেল মিয়া আল্লাহর রহমতে কাজ করি নাই, ছোট পর্দা বড় পর্দা এক্সলাইট, কিন্তু মোটামুটি সবার সাথে আমার কাজ হয়ে যাচ্ছে। বর্ষার প্রতি আমার যে সফট কর্নারটা কাজ করছে, ওর ভালো ব্যবহার, আরেকটা জিনিস কাজ করছে যে দেখেন, আমি কিন্তু মানে ভেঙে পড়া মানুষের জোয়ারের মধ্যে আমি কখনো ডুব দেই না। আমি সবসময় সাহসী মানুষের সাথে ছিলাম এবং সাহসী মানুষকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। বর্ষাকে আমি যখন অবজার্ভ করি তখন আমার মনে হয়েছে বর্ষা সত্যিকারের একজন সাহসী মানুষ। এবং দেখেন, বর্ষার জায়গায় যদি পৃথিবীর, আমি জানি না, যদি অন্য কোনো মেয়ে হইতো, সে হয়তো তার জীবনটাকে একদম বেড লাইফ করে ফেলতো, বিছানায় করে ফেলতো। কিন্তু বর্ষাকে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে হাজার হাজার নারীদের মানে প্রাণ বর্ষা, যেমন বর্ষাকে ফলো করে। ওর যে এত মানে ফলোয়িং ফেসবুকে এবং ওর পেজে আমার চেয়ে অনেক বেশি। তো তখনই আমি মানে আমার মনের ভিতরে জাগলো যে না, এইটা এই বর্ষা মনে হয় এইটা রাসেল বিয়ারি এই ধরনের একটা মানে আসলো আমার মনের মধ্যে। তো সেই জায়গা থেকে বর্ষাকে আমি বলছি যে বর্ষাকে আমি আমার মতো করে গড়ে তুলব। ওর এখন তো বর্ষা ওর একটা জীবন তো পার করে আসছে বাবার বাড়িতে। ধরেন আপনার 16 তারিখের পর তো বর্ষার টোটাল পরিচয়টা ধরেন বাবার জায়গা তো স্বামীর নাম, যেটা আমরা দেখি। কোনো কোনো জায়গায় মায়ের নাম লাগেও না, অ্যাজ এ হাজব্যান্ডের নাম। তো সেই জায়গাতে যেহেতু আমার পরিচয় বর্ষা মানে পরিচয়টা এখন দিবে বা হবে, তা আমার অনেক দায়িত্ব আছে না, এই জন্য আমি বর্ষাকে অনেক শর্ত দিচ্ছি, যেমন স্কিন শেয়ার এগুলো আমি ওরা করাবো না। হ্যাঁ, বর্ষা আমাকে বলছে যে রাসেল, আমি ওই যে ইনফ্লুয়েন্সিংয়ের যে কাজটা, যে এইটা রাসেল আমি কিন্তু এটা আমার খুব স্ট্রাগল করে আমি এটা করছি, এটাকে কিন্তু। তখন আমি বলছি ঠিক আছে, তবে আমার বিশ্বাস যে ওর প্রতি আমার যে শ্রদ্ধা এবং ভালোবাসা দুইটা যখন আরও ডে বাই ডে আপনার যোগ হতে থাকবে, তখন বর্ষা নিজেই বলবে যে রাসেল এখন আমার কি করা উচিত। তখন আমি ওরে আরও সুন্দরভাবে স্মুথলি ওইখান থেকে নিয়ে আসবো। আপু, আমরা জানি যে আপনার খুব ছোট্ট দুটি বেবি আছে, খুব সুন্দর কিউট। সেই বাবুদের সাথে আসলে ভাইয়ার কানেকশনটা কেমন? মাশাল্লাহ, খুব ভালো। ওই যে বললাম গড গিফটেড একটা রিলেশন, তো আল্লাহ প্রদত্ত রিলেশনগুলো আসলে এরকমই মনে হয়, আমি জানি না। মানে যেমন জারামনির সাথে তার যেই কনভারসেশন তুমি যদি দেখো, তুমি বলবা মানে জাস্ট অথবা মাশাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। মানে সে এমনভাবে সমস্ত কিছু নিয়েছে, লাইক আমার মা বা আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে এমনভাবে মানে কি বলে ভালোবাসা দিয়ে ঘিরে ফেলেছে, তার সাথে যারা জায়ানকে এমনভাবে ভালোবাসা দিয়ে ঘিরেছে যে কোনো কারণে মানে আমার অনিশ্চিতা বা থাকে না, আমার কোনো কারণে ইনসিকিউর ফিল বা আমার কোনো কারণে একটু কষ্ট দুঃখ কোথাও নাই, আমি আসলে দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ ফিউচারও থাকবে না। এবং আমার থেকে বেশি বন্ডিং তার সাথে জারামনির হয়ে গেছে, যেহেতু জারামনি কথা বলতে পারে, জায়ান তো ছোট। এবং জায়ানও সকালবেলা এসে আগে বাবা পাপ্পি চুম্মা। আচ্ছা, এবার একটু আলোচনার কথা বলতে চাই। যেহেতু বিয়েকে ঘিরে কিন্তু প্রচুর ভাইরাল ভিডিও হয়েছে এবং প্রচুর আলোচনা হচ্ছে, অবশ্যই আলোচনার পরিপ্রেক্ষিতেই সমালোচনা হয়। যারা আসলে সমালোচনা করেন নেগেটিভ ভাইবে বা বিভিন্ন জায়গায় কমেন্ট করেন, সেই কমেন্টগুলো তো আপনি অবশ্যই দেখেন এবং আপনার কাছেও কিছু আসে। বিষয়টা অবশ্যই খারাপ লাগার এবং ডিপ্রেশন বা অনেক সময় মেন্টালিটির উপর অনেক বড় ইফেক্ট পড়ে থাকে। তো সেই সমালোচকদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? আমরা আসলে কেউ দুজনের একজনও সোশ্যাল মিডিয়া এখন ওইভাবে হ্যান্ডেল করছি না, বিকজ আমরা ভালোভাবে জানি, বিশেষ করে আমি যেহেতু এই প্ল্যাটফর্মটায় কাজ করি, আই নো দ্যাট যে এটা আমার বর্তমান জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবেই। এটা আমার অ্যাবসেন্স মাইন্ডে হলেও এটা আমাকে কষ্ট দিবে বা পীড়া দিবে, যে কারণে হয় কি কে কী করছে কে কী বলছে আমরা দুজনের একজনও কেয়ার করছি না। আমরা জাস্ট চিন্তা করছি আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান সুন্দর হতে হবে, আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতে হবে। এবং আমাদের এই যে মানুষের কটূক্তি, মানুষের কথা বা আলোচনা বা সমালোচনা কোনো কিছু করার জন্য কিন্তু আমাদের বিয়ে না। আমাদের বিয়েটা হচ্ছে দুজন মিলে সুন্দরভাবে একটা দুজনের মতো করে একসাথে একটা পৃথিবী তৈরি করা, যেখানে সুখ শান্তি থাকবে মৃত্যুর আগ দিন পর্যন্ত।
মুহূর্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দুজনের চিন্তা ভাবনা। সো কে কি বলছে, কে পজিটিভ নিচ্ছে, কে নেগেটিভ নিচ্ছে, কে সমালোচনা করছে, এটা আসলে বিশেষ করে আমি বর্ষা একদমই নিচ্ছি না, আর সে তো একেবারেই নেয় না। মানে তার 100% গ্যারান্টি, আমার হচ্ছে 99% গ্যারান্টি। আচ্ছা, এই ক্ষেত্রে ভাইয়ার কি মতামত? না, এই ক্ষেত্রে দেখেন আমি একটু কমেন্টস পাই, আমি যখন কমেন্টসগুলো পাই মানে হুট করে আমার একটু খারাপ লাগে না যে তা না। অবশ্যই, এটা কারণ তো স্বাভাবিক বিষয়। আমার অডিয়েন্সের আমাকে নিয়ে একটা প্রত্যাশা ছিল। না, পজিটিভ কিন্তু আছে, না না, পজিটিভটা ডেফিনেটলি, নেগেটিভ গুলোই কিন্তু একটু ব্রেনে ইফেক্ট করে। মানে আমাকে নিয়ে একটা, আমার অডিয়েন্সের একটা প্রত্যাশা ছিল যে রাসেল মিয়া বিয়ে করবে, ধুমধাম এইটা সেইটা সব থাকবে, আপনারা চ্যানেল সব থাকবেন, এই প্রত্যাশাটা থেকে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু এজ এ দেখেন আমি 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 বর্ষাকে আমি প্রথম দিনই বলছি যে বর্ষা, আমি তোমাকে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তোমাকে বিয়ে করব। মানে বর্ষা তো তখন আমার এই কথা শোনার পর ও আমার জড়ায় ধরবে এমন একটা ভাব, কিন্তু ধরে নাই, কথা সত্যি কথা। আর একটা বিষয় হচ্ছে কি দেখেন, আল্লাহর রহমতে এবং আল্লাহর দয়া আমি কিন্তু এস্টাবলিশড একজন মানুষ। এখন আমার জীবন কিন্তু এখন একদম মানে ক্যারিয়ারের শুরুটা না, আমার ক্যারিয়ারের ধরতে পারেন আল্লাহর রহমতে ধরেন পিক টাইম চলতেছে। তা আমি রাসেল মিয়া আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ বলা চলে। বর্ষার সাথে যে সমালোচনাটা হচ্ছে, এটা হচ্ছে কি দেখেন, কিছু কিছু মানুষ পরিস্থিতির শিকার। দেখেন একটা মানুষ খুব স্মুথলি তার জীবন পরিচালনা করবে এরকম মনোভাব নিয়ে কিন্তু সে সকাল থেকে রাত পর্যন্ত শুরু করে। তো একটা মানুষ যখন হাঁটবে তখন তার অ্যাক্সিডেন্ট হইতেই পারে, একটা মানুষ চলন্ত পথে সে হোঁচটকে পড়ে যেতেই পারে। কিন্তু হোঁচটকে পড়ে যে মানুষটা পড়ে যায়, বর্ষা কিন্তু সে পড়ে যাওয়ার দল নয়, বর্ষা কিন্তু ওইখান থেকে উঠে দাঁড়াইয়া আবার কিন্তু রান করে, হাঁটে। এইটা আমি আসলে আমার যে অডিয়েন্স এবং বর্ষার যে অডিয়েন্স, এটা আজকেই মাত্র মুখ খুললাম, এইটা আমি তাদের কাছে পৌঁছায় দিব। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আমি যদি বেঁচে থাকি, বর্ষা এই বাংলাদেশেরই একজন, ধরেন ওর যে স্ট্রাগল যে জীবনটা, ও আমি বলবো যে মাদার তেরেসারা সবাই মনে রাখছে, আমার বর্ষারও সবাই মনে রাখবে ইনশাআল্লাহ। যে বাহ, খুব সুন্দর একটি চিন্তা ভাবনা আপনি করেছেন। আমরা অবশ্যই চাই সেটি সফল হোক এবং আপনাদের ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হোক এবং আপনাদের জন্য আবারও অনেক বেশি শুভকামনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে আজকে কথা বলতে পেরে এবং আপনাদের দুজনকে পাশাপাশি দেখে আরও বেশি ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ এটিএন পরিবারের একদম সকলকে যারা আছে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।